আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় এইচএসসি 25-এর সাইকেল 2 এর ব্যয় সম্ভাবনা শিক্ষার্থীরা সকলকে আজকের জৈব রসায়নের প্রথম ক্লাসে স্বাগতম। আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আজকে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত জৈব রসায়নের প্রথম লেকচার। আশা করব প্রত্যেকে ক্লাসটি সুন্দর মতো মনোযোগ দিয়ে করবেন এবং খুব সুন্দর একটা জৈব রসায়নের প্রিপারেশন আমরা নেব ইনশাল্লাহ। তো সকলে একটু কাইন্ডলি লাইভটাই জয়েন করে ফেলেন এবং আপনাদের যদি কেউ কারোর সাথে পরিচিত থাকেন, পার্সোনালি কানেক্টেড থাকেন, একটু কষ্ট করে মেনশন করে দিবেন, ঠিক আছে? সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ক্যামেরা ঠিক আছে কিনা একটু কষ্ট করে জানাবেন। সাউন্ড এবং ক্যামেরা ঠিক আছে কিনা একটু কষ্ট করে কাইন্ডলি জানাবেন। ইনশাল্লাহ সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। তো আপনারা সকলে জয়েন করতে থাকেন, আমি ফ্রেমিংটা একটু ঠিক করে নিচ্ছি। আশা করি ফ্রেমিংটা ঠিক আছে, তারপরও যতদূর পারা যায়, যতদূর সুন্দর করা যায়। ওকে, ডান। সকলে একটু কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলেন এবং আপনারা যে যার সাথে পার্সোনালি কানেক্টেড আছেন একটু কষ্ট করে মেনশন করে দেন। আজকে আমাদের জৈব রসায়নের প্রথম লেকচার শুরু হতে যাচ্ছে। বাদল শুরু হলো নেটের খেলা, উপস্থিত স্যার গুড। অদিত্রী ম্যাথ ক্লাস শেষ করেই চলে আসলাম, ভেরি গুড। ওকে, ডান। মাশাআল্লাহ, আজকে ফ্রেমিংটা পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। ওকে, ডান। ওকে, সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু বলবেন কষ্ট করে। সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলবেন। হ্যাঁ, একটু কষ্ট করে বলবেন। ওকে, ওকে, ডান। বৃষ্টির কারণে নেট খুব সমস্যা করতেছে, একটু কষ্ট হলেও করতে হবে। আরাফাত হোসেন ওয়ালাইকুম আসসালাম। অমিত ওয়ালাইকুম আসসালাম। রাসায়নিক পরিবর্তনের শেষ 3টে ক্লাস করিনি, এর ফলে কি জৈব যৌগ করতে সমস্যা হবে? না স্যার, রাসায়নিক পরিবর্তনের ক্লাস না করলে জৈব যৌগ করতে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ঠিক আছে, ওকে। তো আমরা এখনই শুরু করে দিব। সকলে লাইভটাই চলে আসেন। মেনশন দেওয়া হয়ে গেছে অলরেডি। ওকে, ডান। মিলা ওয়ালাইকুম আসসালাম। স্যার সাউন্ড কম, অনেক কিচ্ছু শোনা যাচ্ছে না। সাউন্ড কি কম? সকলে লাইভটাই চলে আসেন। সাউন্ডটা এখন ঠিক হওয়ার কথা, দেখেন তো সাউন্ডটা এখন ঠিক আছে কিনা। বাদল চক্রবর্তী কেমন আছেন স্যার? সুস্থ হয়েছেন? আমি সুস্থ ছিলাম, আমার ছোট ভাই অসুস্থ, আমি অসুস্থ হয়েছি আজকে সকাল থেকে জ্বর, যদি এখনো জ্বর আসে নাই। আমি আজকে সকাল থেকে একটু অসুস্থ, তার চেহারা দেখলেই বুঝবি যে চোখ মুখ পুরো ধৈর্য আছে। আমার কাছে পারফেক্ট লাগতেছে। আজকে সকাল থেকে একটু অসুস্থ, ডান। সাউন্ড ঠিক আছে, ওকে। আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, অনেকের খুবই পছন্দের, আবার অনেকের কাছে একটু যন্ত্রণাদায়ক অধ্যায় জৈব রসায়ন, তাই না? জৈব রসায়ন। তো আমরা সেই অধ্যায়টা আজকে শুরু করতে যাইতেছি। জৈব রসায়নে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিন্দুমাত্র কারণ নাই। ইনশাল্লাহ বুঝে ঠিকঠাক মতো পড়তে পারলে কঠিন কিচ্ছু না। হ্যাঁ, বুঝে ঠিকঠাক মতো পড়লে জৈব রসায়ন কোনো কঠিন কিছুই না। অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বোকামি করে মনে করে জৈব যৌগটা বাদ দিয়ে পড়বে। জৈব যৌগ যদি বাদ দিয়ে পড়েন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে। তো মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নেন যে আমরা জৈব যৌগ বাদ দিব না, আমরা জৈব যৌগ একদম পারফেক্টলি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শেষ করব,
কোনো প্রকার কোনো ঘাটতি আমরা ইনশাল্লাহ রাখবো না, ঠিক আছে। আর জৈব যৌগ নিয়ে এত ভয়ের বা এত সূচনার এত কিছু নাই, সিম্পল একটা অধ্যায়। অন্যান্য অধ্যায় যেমন আমরা শেষ করছি, জৈব রসায়ন আমরা শেষ করে ফেলবো এবং খুব সুন্দর মতো শেষ করে ফেলবো, ঠিক আছে। ভয়ের বিন্দুমাত্র কারণ নাই, ভয়ের বিন্দুমাত্র কারণ নাই। সপ্তপূর্ণ নমস্কার অমিত স্যার, আনুমানিক কয়টা ক্লাস লাগতে পারে? আনুমানিক 30টা ক্লাস লাগবে, 30টা ক্লাস লাগবে ভালো মতো শেষ করতে, 30টা ক্লাস লাগবে। ওকে, ডান ডান। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। এভরিওয়ান মেনশন দেওয়া ডান ডান, সব ক্লিয়ার, ওকে ডান। তো প্রথমে আমরা একটু লক্ষ্য করি জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। আমরা জানি কেমিক্যাল যে কম্পাউন্ড আছে, কেমিক্যাল কম্পাউন্ডকে দুই ভাগে ভাগ করা যায়। কেমিক্যাল কম্পাউন্ডকে কয় ভাগে ভাগ করা যায় স্যার? দুই ভাগে। কেমিক্যাল কম্পাউন্ডকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হইল ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড। আরেকটা হইল অর্গানিক কম্পাউন্ড। তাহলে কেমিক্যাল কম্পাউন্ডকে বা রাসায়নিক যে যৌগগুলো আছে তাদেরকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হইলো ইনঅর্গানিক কম্পাউন্ড, আরেকটা হইলো অর্গানিক কম্পাউন্ড। তো আমাদের টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা বই মিলে 10টা অধ্যায় আছে। প্রথম পত্রে 5টা, দ্বিতীয় পত্রে 5টা। এই 10টা অধ্যায়ের মধ্যে আপনাদের 9টা অধ্যায়ই আছে ইনঅর্গানিক কম্পাউন্ড নিয়ে। টোটাল কয়টা চ্যাপ্টার? টোটাল 9টা চ্যাপ্টার। টোটাল চ্যাপ্টার নাম্বার কয়টা? 9টা। 9টা চ্যাপ্টারই আপনাদের ইনঅর্গানিক কম্পাউন্ড নিয়ে। আমরা গুণগত রসায়ন, পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন বিভিন্ন অধ্যায় পড়ছি, পরিমাণগত রসায়ন। এই রসায়ন বইয়ের তোমার 10টা অধ্যায়ের মধ্যেই দেখো 9টা অধ্যায় হলো ইনঅর্গানিক কম্পাউন্ড নিয়ে। আর তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপার অধ্যায় 2 একটা চ্যাপ্টার আছে কাকে নিয়ে? অর্গানিক কম্পাউন্ড নিয়ে। কয়টা চ্যাপ্টার আছে অর্গানিক কম্পাউন্ড নিয়ে? একটা চ্যাপ্টার আছে। এই বেদব, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের ইনঅর্গানিক কম্পাউন্ডের পড়ালেখাটা আপনাদের কলেজে বেশি। আপনাদের বইয়ের 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় ইনঅর্গানিক কম্পাউন্ড এবং অর্গানিক কম্পাউন্ডের মাত্র একটা অধ্যায়। যদিও অধ্যায় সংখ্যা একটা, কিন্তু বিশাল আলোচনা আছে, বিশাল পড়ার ব্যবস্থা বা বিশাল জানার সুযোগ আছে। আর আরেকটা প্রশ্ন আপনার মাথায় আসে, স্যার জৈব যৌগের জন্য কোন বই পড়বো? কোন বই পড়বেন? পুরাতন হাজারি 2013 সালের ওই সেশনগুলার যে পুরাতন হাজারি বই, নীলক্ষেত যে বললেই হবে, পুরাতন হাজারি বই বললেই হবে। পুরাতন হাজারির বইতে আপনাদের জৈব যৌগের অনেক ডিটেলসে সুন্দর করে লেখা আছে। আর বর্তমানে যে আপডেট বইগুলো আছে আমার কাছে কেন জানি ওরকম গোছানো বা সুন্দর লাগে না। তো জৈব যৌগ ভালো মতো পড়তে বা জানতে গেলে পুরাতন হাজারির বই কিনবেন। আর তার সাথে আপনারা কবির স্যারের বইটা পড়তে পারেন, ঠিক আছে? তার সাথে কবির স্যারের বইটা পড়তে পারেন। ওকে, ডান। স্যার তড়িৎ রসায়নের কয়টা ক্লাস ইউটিউবে দিয়েন? আমার 28 তারিখ থেকে প্রি টেস্ট। আচ্ছা, 28 তারিখ থেকে প্রি টেস্ট। আজকে হলো কয় তারিখ? আজকে হইলো 15 তারিখ। ওকে, ঠিক আছে, ডান। তোমার সিলেবাস হচ্ছে টেস্ট চলে আসছে। আচ্ছা স্যার, ফ্রি রেডিক্যাল এফবি গ্রুপে তো যে কেউ চাইলেই জয়েন হতে পারবে, তাই না? হ্যাঁ, ফেসবুক গ্রুপে যে কেউ চাইলে জয়েন হতে পারবে। ফেসবুক গ্রুপে যে কেউ চাইলে জয়েন হতে পারবে। যত বেশি বেশি পারবেন জয়েন করাবেন। কারণ আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ কথা, গেঞ্জি ডিজাইন করতে চাইতেছি, আপনাদের জন্য টি শার্ট বানাইতে চাইতেছি। তো আপনারা যারা যারা সুন্দর ডিজাইন পারেন, গ্রাফিক্স এর কাজ বা ডিজাইনের কাজগুলো পারেন, তারা কিছু ডেমো রেডি করে আমাকে একটু গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, ওইখান থেকে আমি চুজ করব বা আপনাদের যে কোনো একটা ডিজাইন আমি চুজ করব, ঠিক আছে? তো আপনারা যারা এই বিষয়টা এক্সপার্ট, টি শার্ট ডিজাইন করতে পারেন, আপনারা একটু সুন্দর করে কিছু ডিজাইন আমাকে দিবেন। সেখান থেকে কোনো একটা আমি সিলেক্ট করব, ঠিক আছে? এরপর থেকে বিভিন্ন পরীক্ষা
বিভিন্ন কুইজ টেস্ট, বিভিন্ন ওকেশনের উপর ভিত্তি করে টি শার্ট গুলো আমি আপনাদের জন্য গিফট পাঠাবো, ঠিক আছে? তো টি শার্টের বিষয়ে একটু মাথায় রাখবেন, আপনার ডিজাইন গুলো করে আমাকে একটু গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে? ওকে ওকে স্যার, আমাদের আপনি না করে বলে আমাদের তুই করে বললেন। আচ্ছা, ওই আমি কখনো তুই বলি, কখনো আপনি বলি, প্যারা নেই। ওকে, আচ্ছা, ফ্রেমিং তো এখন আবার দেখা যাইতেছে নিচে একটু বেশি দেখা যাইতেছে, নিচে একটু বেশি দেখা যাইতেছে। ডান। আচ্ছা, এবার আসেন তারপরের কথায়। এবার আসেন তা স্যার, আপনার লেকচার গুলো করলে শুধু হবে না, এবং লেকচার যে পিডিএফ দিবেন সেই পিডিএফ পড়ে তাদেরকে বসাতে পারবো? হ্যাঁ, পারবেন। এমসিকিউর জন্য টুকটাক কিছু কথাবার্তা আছে, ওইগুলোর জন্য বই রিডিং করেন। আমার লেকচারটা আগে পড়লে আপনাদের সৃজনশীল প্লাস বেসিক বলতে কোনো সমস্যা ছিল থাকবে না। এবং আমি বইয়ের স্টাইলে পড়াবো না, আমি ওই গতানুগতিক স্টাইলে শুরুতেই পুরা এই অধ্যায়ে এই পার্ট আছে, এমনি এমনি প্রশ্ন আসবে, এগুলো আমি কিন্তু এই অধ্যায়ে বলতেছি না। কেন বলতেছি না? কারণ জৈব যুগ আমি পড়াবো একদম মন থেকে, একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে। এই কারণে আমি আমার স্টাইলে ফলো করব। আপনার লেকচারটা যখন পুরোটা শেষ হবে, অধ্যায়টা আপনি একটা নোট রেডি করলে তখন আপনি বুঝবেন যে আপনি কি শিখছেন, ঠিক আছে? তখন আপনি টের পাবেন যে আপনি কি শিখতে পারছেন। তো এই কারণে আপনাদের কাজ হবে হইলো টেনশন না করা, আপনাদের কাজ হবে হইলো জাস্ট আমি যেই লেকচারগুলো দিতেছি লেকচারগুলো ফলো করা। তো আজকে আমাদের যে অধ্যায়টা শুরু, অধ্যায়টার নাম কিন্তু জৈব রসায়ন। অনেকে বলে অধ্যায়ের নাম জৈব যৌগ, না, আমাদের অধ্যায়টার নাম হইলো জৈব রসায়ন। অধ্যায়ের নাম হলো জৈব রসায়ন। তো জৈব রসায়ন কাকে বলে? জৈব রসায়ন কাকে বলে? জৈব রসায়ন কাকে বলে? একটা সংজ্ঞা হইল কার্বন শিকল দ্বারা, কি দ্বারা স্যার? কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে, আজকে বেসিক কথাবার্তা বলবো, আজকে একদম অর্গানিকের বেসিক কথাবার্তা, ঠিক আছে? রসায়নকে জৈব রসায়ন বলে। তাহলে জৈব রসায়ন কাকে বলে? কার্বন শিকল দ্বারা। পুরাতন মতবাদ অনুযায়ী শুরুতে যখন মানুষের গবেষণা শুরু করলো তখন সংজ্ঞাটা এইভাবে দিল, কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের যে রসায়নটা তাকে জৈব রসায়ন বলে। এবং এর আরেকটা আপডেট সংজ্ঞা, সুন্দর সংজ্ঞা হইতে পারে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় বা গবেষণা করা হয় তাকেই জৈব রসায়ন বলে। তাহলে আমাদের যে আজকের যে অধ্যায়টা শুরু করতেছি, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির সংজ্ঞাটা কি স্যার? অর্গানিক কেমিস্ট্রির সংজ্ঞাটা হইল কার্বন শিকল দ্বারা, হ্যাঁ, একটা, দুইটা, পাঁচটা, 10টা, অনেক কার্বন থাকতে পারে, তো বিভিন্ন রকম কার্বনের শিকল থাকতে পারে। তো কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগ, অ্যালকোহল হইতে পারে, অ্যালকেন হইতে পারে, অ্যালকিন হইতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারে, যে কোনো অ্যালকাইল হ্যালাইড হইতে পারে। তো কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের যে রসায়ন তাকেই জৈব রসায়ন বলে।
অথবা কি বলা যায়, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতক সমূহ আছে, জাতক সমূহ মানে হলো একই জাতের খালাতো মামাতো ভাই বোন, ওইগুলো নিয়ে একটু পরে ডিটেলস আলোচনা করতেছি। তো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ নিয়ে রসায়নের যেখানে আলোচনা করা হয় তাকেই জৈব রসায়ন বলে। ঠিক আছে, তো আমরা আশা করি জৈব রসায়ন কাকে বলে এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। স্যার এমসিকিউর জন্য কোন বই থেকে পড়বো, পুরো হাজারি নাকি নতুন হাজারি? আগে আমার লেকচারটা শেষ করব, লেকচারটা শেষ করার পরে পুরাতন হাজারি পড়লেও হবে। আর বা এমসিকিউর জন্য ওই যে হাজারি স্যারের বই বা গুহ স্যারের বই যে লাস্টে এমসিকিউ দেওয়া থাকে ওইগুলো প্র্যাকটিস করলেও হবে। হ্যাঁ, আগে লেকচার গুলো শেষ করেন, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে করেন। কবির স্যারের বই এখনো বের হয়নি, লাইব্রেরিতে খুঁজছি, এখনো বের হয়নি। না, তাহলে একটু ওয়েট করেন, একটু ওয়েট করে কিনেন, সমস্যা নাই। তো মেইন বিষয়টা হইলো আগে লেকচারটা সুন্দর মতো শেষ করবেন এবং প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবেন। এবং আপনাদের নেক্সট ক্লাস থেকে, আজকে তো বেসিক আলোচনা বইয়ের প্রথম 2 পেজ, এই জন্য আজকে আর আনি নাই, নেক্সট ক্লাস থেকে প্রতিদিন যা পড়াবো সেটা আবার বইয়ের সাথে সাথে মিলাই দিব। আর এইটা আবার জৈব যৌগের ক্ষেত্রে থেকে অন্য অধ্যায়গুলো বেশি সুবিধা হয়। জৈব যৌগের সমস্যাটা কি হয়, আমি তো আমার স্টাইলে পড়াবো, বইতে দেখা যাবে একটা টপিক আগে দেয়, আমি পড়াচ্ছি অনেক পরে, বা আমি একটা টপিক অনেক আগে পড়াইতেছি, বইতে অনেক পরে। এই কারণে জৈব যৌগটা আগে আমার পিডিএফ পড়বেন, তারপরে বই থেকে ধরে ধরে পড়বেন। আর বাকি অধ্যায়গুলো একদম আমি প্রত্যেকটা ক্লাস শেষে কি করব, বইয়ের সাথে রিলেট করে দিব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। এবার আসি, বিরিয়ানি খেতে গিয়ে একটু লেট হয়ে গেল, এই কর তোরা যা শুরু করছোস, এই যে আমার রেখে বিরিয়ানি খাইতেছোস, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমার রেখে বিরিয়ানি খাওয়া কি ঠিক হইতেছে? একদমই ঠিক হইতেছে না। ওকে, তো জৈব রসায়ন গেল। এবার আসি জৈব রসায়নের মধ্যে কি আছে। জৈব রসায়নের মধ্যে আছে জৈব যৌগ। তাহলে এবার আমাদের টপিকটা হইলো জৈব যৌগ। এবার আমাদের টপিক হইলো জৈব যৌগ। জৈব যৌগ কাকে বলে? পুরাতন সংজ্ঞা অনুযায়ী কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার ও ফসফরাস ইত্যাদি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকেই জৈব যৌগ বলে। তাহলে জৈব যৌগ কাকে বলে? পুরাতন সংজ্ঞা অনুযায়ী কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এক্স মানে কি? এক্স মানে হইলো হ্যালোজেন। এক্স মানে কি? এক্স মানে হইলো হ্যালোজেন। আমরা জানি হ্যালোজেন গ্রুপ কারা? গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এগুলা, তাই না? তো আমরা কি জানবো? কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার এবং ফসফরাস ইত্যাদি মৌলগুলো যুক্ত হয়ে যেসব যৌগ গঠন করবে তাদেরকেই আমরা জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড বলবো। কথা বোঝা গেছে? পুরাতন সংজ্ঞা অনুযায়ী কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার ও ফসফরাস ইত্যাদি যুক্ত হয়ে যেসব যৌগ গঠন করে তাকেই জৈব যৌগ বলে। আর আধুনিক সংজ্ঞা অনুযায়ী কি? আধুনিক সংজ্ঞা অনুযায়ী আপনি বলবেন হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে জৈব যৌগ বলে। তাইলে আধুনিক সংজ্ঞা কি? হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে কি বলবে? জৈব যৌগ বলবে। এখন প্রশ্ন আসে, স্যার হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন এবং এদের জাতক গুলাকে জৈব যৌগ বলা হয়। এখন প্রশ্ন আসে হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন জিনিসটা কি? আপনারা নাম শুনেই বুঝতেছেন হাইড্রোকার্বন। তাহলে কি বলতে পারি? নাম শুনে এতক্ষণে টের পাওয়ার কথা যে হাইড্রোকার্বন হইল কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে
গঠিত যৌগ। তাহলে আমাকে যদি পরীক্ষায় বলে হাইড্রোকার্বন কি, জ্ঞানমূলকে আসে, আমি কি বলবো? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। তাহলে শুরুতে বললাম জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ হলো কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস এইগুলা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকেই জৈব যৌগ বলে। এটা পুরাতন সংজ্ঞা। নতুন সংজ্ঞা কি? নতুন সংজ্ঞা হলো হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে কি বলবে? হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে বলা হবে জৈব যৌগ। এখন প্রশ্ন হচ্ছে স্যার হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বন এই দুইজন মিলে যে যৌগ গঠন করে তাকে হাইড্রোকার্বন বলে। যেমন কি কি হইতে পারে হাইড্রোকার্বন? উদাহরণ হিসেবে কি কি দিতে পারি আমি? যেমন ধরেন আমি উদাহরণ দিতে পারি CH4 মিথেন, তারপর একটা উদাহরণ দিলাম CH3Cl মিথাইল ক্লোরাইড, আরেকটা উদাহরণ দিলাম CH3OH মিথানল। এগুলা সব জৈব রসায়ন, এগুলা সবাই জৈব রসায়ন তো না, সরি, জৈব যৌগ। এরা সবাই কি? এরা সবাই জৈব যৌগ। তো একটু যদি লক্ষ্য করেন, জৈব যৌগকে হাইড্রোকার্বন এবং এদের জাতক। হাইড্রোকার্বন মানে কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠন করে। যেমন মিথেন, মিথেনে কি হয়? কার্বনের চারটা হাত, চারটা হাতে কি থাকে? চারটা হাতে চারটা কি থাকে? চারটা হাতে চারটা হাইড্রোজেন থাকে। এটা মিথেনের গাঠনিক সংকেত। যদিও এমন থাকে না, তোমরা সংকরণ অধ্যায় ডিটেইলসে পড়াইছি, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আপনাদেরকে অনেক সুন্দর করে পড়াইছি। আমরা জানি এরকম চতুস্তলকীয় আকৃতিতে থাকে মিথেন, তাই না? কার্বনের চারটা হাত কিন্তু এরকম চতুস্তলকীয় আকৃতিতে থাকে। পড়ছি না? পড়ছি। তো এটা কি সংকরিত? sp3 সংকরিত, তাই না? বাট এখন আমরা বোঝার জন্য আমরা নর্মালি এইভাবে করে চারপাশে চারটা দেই, কিন্তু এক্স্যাক্টলি থাকে কিন্তু ওইভাবে। এবার আসেন, এই যে মিথেন CH4, এখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, সুতরাং এটা হলো একটা জৈব যৌগ। আবার ধরেন এই মিথেনের যে চারটা হাত আছে, চার হাতে চারটা কি ছিল? চার হাতে চারটা হাইড্রোজেন ছিল, চার হাতে চারটা হাইড্রোজেন ছিল। এখন দেখা গেল কি? দেখা গেল এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইল, একটা হাইড্রোজেনের প্রতিস্থাপিত করে এখানে যুক্ত হইল কি? এখানে যুক্ত হইল ক্লোরিন। কোন ভদ্রলোক যুক্ত হইল? ক্লোরিন। তখন এটা কি হয়ে গেল? তখন এটা হয়ে গেল CH3Cl। এইটাই হইল হাইড্রোকার্বনের জাতক। শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হলো হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের এই যে হাইড্রোকার্বনের হাইড্রোজেন গুলা যা আছে এগুলা প্রতিস্থাপিত হয়ে এরকম বিভিন্ন মৌল বা মূলক যুক্ত হয়। যেমন এখানে হাইড্রোজেনটাকে সরাই দিয়ে প্রতিস্থাপিত করে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তখন হয়ে গেছে CH3 এবং Cl, মিথাইল ক্লোরাইড। এইটা হলো হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনের জাতক কি? হাইড্রোকার্বনের জাতক হলো হাইড্রোকার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে বিভিন্ন ধরনের মৌল বা মূলক কি হয়? যুক্ত হয়, তখন সেটা হবে হাইড্রোকার্বনের কি? জাতক। যেমন ধরেন আবার আরেকটা উদাহরণ আমরা কি লিখছিলাম? আরেকটা উদাহরণ লিখছিলাম এই যে কার্বনের চারটা হাত, চার হাতে চারটা হাইড্রোজেন ছিল, এখান থেকে দেখা গেল একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এখানে কি হইল? এখানে OH অ্যালকোহল মূলক যুক্ত হইলো। আমি বলছি হাইড্রোকার্বনের হাইড্রোজেন কি? সেটা এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, যে কোনো হাইড্রোজেন হইতে পারে। হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে বিভিন্ন মৌল যুক্ত হইতে পারে, বিভিন্ন মূলকও যুক্ত হইতে পারে। যেমন এটা হলো অ্যালকোহল মূলক, তো তখন এটা কি হয়ে গেল? তখন কিন্তু এটা হয়ে গেল CH3OH মিথানল, তাই না? তো এই যে মিথাইল অ্যালকোহল বা এই যে অ্যালকোহল মূলক যুক্ত হইলো, তখন এইটা হবে হাইড্রোকার্বনের জাতক। তো এগুলো সবাই তাহলে কি? যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে কি বলা হয়? জৈব যৌগ বলা হয়। বলেন বুঝতে পারছেন কিনা? স্যার কবির স্যারের বুকটা কি পড়তেই হবে? মানে ওই বইতে একটু সহজভাবে সুন্দর করে লেখা, এই আর কি। হ্যাঁ, সহজভাবে সুন্দর করে লেখা, এই আর কি। স্যার ওইখানে হাইড্রোজেন হবে, অক্সিজেন লিখছেন কোন জায়গায়? কোনখানে হাইড্রোজেন হবে অক্সিজেন লিখছি? CH4 ঠিকই তো আছে, কই? নিশা স্যার ওইখানে হাইড্রোজেন হবে অক্সিজেন লিখছেন কোনখানে? উদাহরণটা বল আমারে, কোনখানে হাইড্রোজেন হবে অক্সিজেন লিখছি? HONXSOP ঠিকই তো আছে, কই? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। এই যে কার্বন ও অক্সিজেনের সমন্বয় লিখছি, না না না, কার্বন হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন,
কার্বন এবং হাইড্রোজেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডান। সবাই বুঝতে পারছি? এই যে লাস্ট স্লাইড, এই যে লাস্ট স্লাইড, সবাই বুঝতে পারছি? আশা করি পারছি। মডারেটর সাহেব, এই যে নিচে যে এই যে ফেসবুক আর ইউটিউবের যে ইয়েটা দিছেন, এটা কি করবেন, পুরো স্লাইডটা কালো থাকবে, এইটারে কালোর উপরই যেই কালার দিলে বসে, সাদা করলে সাদা করবেন, এটার উপর দিবেন। আলাদা অংশ করার জন্য দেখেন নিচে অংশটা কিন্তু সাদা, একটু ভালো লাগতেছে না, পুরোটা কালো থাকবে, কালোর উপরে এটা বসাই দিবেন, ঠিক আছে? ওই ইসের মতো, লোগোর মতো। আচ্ছা, এবার আসি তারপরের টপিকে। ওকে, এবার আসি তারপরের টপিকে। এখন প্রশ্ন আসে যে তার মানে কি স্যার কার্বন এবং হাইড্রোজেন থাকলেই জৈব যৌগ? না, এখানে কিছু ব্যতিক্রম আছে, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর বলতে পারি হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আপনাদের সংজ্ঞা পড়ে মনে হইতে পারে স্যার তো বলছে হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে জৈব যৌগ বলে, তার মানে কার্বন এবং হাইড্রোজেন থাকলেই তারা জৈব যৌগ। কিন্তু এমন অসংখ্য জৈব যৌগ আছে যাদের মধ্যে হাইড্রোজেন টোটাল নাই, কিন্তু তারা জৈব যৌগ। ব্যতিক্রম আছে, যেমন কি আপনারা ফসজিন গ্যাসের নাম শুনছেন, ফসজিন গ্যাস, COCl2, ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাস কিন্তু একটা জৈব যৌগ, কিন্তু এখানে কিন্তু দেখেন কার্বন থাকলেও হাইড্রোজেন কিন্তু নাই। তা সবসময় যে কার্বন এবং হাইড্রোজেন থাকলেই জৈব যৌগ বিষয়টা এমন না। অ্যাডমিশন টেস্টে বিশেষ করে মেডিকেল এবং ঢাকা ভার্সিটির জন্য বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধরনের এগুলা। তো এখানে কিন্তু ফসজিন গ্যাস একটা জৈব যৌগ, যদিও এখানে হাইড্রোজেন নাই। আর কি হতে পারে, CCl3NO2, এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন বা এর আরেকটা নাম হইল নাইট্রো ক্লোরোফর্ম। আমরা এই অধ্যায় শেষের দিকে এগুলা পড়বো, এগুলো অনুধাবনে আসে, এগুলা বিভিন্ন জায়গায় আসে। এটা কি জানেন, ওই যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওই যে পুলিশই মারে না, কাঁদুনে গ্যাস মারে না, এই হলো সে কাঁদুনে গ্যাস, ক্লোরোপিক্রিন। হ্যাঁ, চোখ থেকে পানি পড়ে চোখ জ্বলে না, এই হলো সে ক্লোরোপিক্রিন বা নাইট্রো ক্লোরোফর্ম। তারপর কি হইতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড। দেখেন এখানে কিন্তু হাইড্রোজেন নাই, কিন্তু এরা প্রত্যেক একটা জৈব যৌগ। তারপরে কি হতে পারে, আমরা পরিবেশ রসায়ন এবং রাসায়নিক পরিবর্তনে CFC গ্যাস পড়ছি, CFC 11, 12, 112, 114, এগুলা সবাই কিন্তু জৈব যৌগ, কিন্তু এদের মধ্যে কিন্তু CFCl3 দেখেন এখানে কিন্তু হাইড্রোজেন নাই। তো হাইড্রোজেন না বিহীন জৈব যৌগের উদাহরণগুলো একটু অ্যাডমিশন টেস্টের জন্য, তারপর আপনাদের ইসের জন্য কি বলে MCQর জন্য পড়তে হবে। গতদিন যে পরীক্ষাটা নিলাম, পরীক্ষায় সর্বোচ্চ মার্ক মনে হয় 9 উঠছে, আমি যদি দেখলাম। তো পরীক্ষার প্রশ্নটা কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করছি, 20-এর মধ্যে কিন্তু 10ও কেউ পার হইতে পারেন নাই। তাহলে বুঝতেছেন পড়ালেখার লেভেলটা আরো কত বাড়াইতে হবে। শুধুমাত্র লাস্ট ক্লাসগুলো থেকে প্রশ্নগুলো করছিলাম এবং একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন করছিলাম, এবং পরীক্ষা দেওয়ার গুরুত্বগুলো বুঝতেছেন। আপনারা ওই অধ্যায় দেখে কত সুন্দর মতো শেষ করছেন, কতবার পড়াইছে, কিন্তু আপনারা কলেজে পরীক্ষাও দিচ্ছেন, কিন্তু দেখেন আপনারা কিন্তু পরীক্ষা 20-এর থেকে 20-এ অর্ধেক পর্যন্ত যেতে পারে না ঠিক মতো। হ্যাঁ, 20-এ 15-16 পাইলে একটা কথা ছিল, এবং ওই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হয় কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অথবা আপনাদের কোনো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। সুতরাং আপনাদের প্রিপারেশনটা হইতে হবে এরকম একদম নিট অ্যান্ড ক্লিন প্রিপারেশন নিতে হবে। ওই পড়লাম অধ্যায় শেষ করলাম আর হজবরল ভাবে শেষ করলে কাজ হবে না, ঠিক আছে? আজকে এক্সামটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে, এক্সামটা দেওয়া যাবে। আপনারা একটু কাইন্ডলি এক্সামটা দিয়ে দিন। হ্যাঁ, কাইন্ডলি এক্সামটা দিয়ে দিন। এক্সামটা দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি অবস্থা। এখন পর্যন্ত যারা এক্সাম দিচ্ছেন, সাইমা তৃপ্তি মেবি সর্বোচ্চ পাইছেন, 9 পাইছেন মেবি। হ্যাঁ, তো আমি লিস্টটা দেখছি, তো আরো কেউ দেন কিনা এখনো পাবলিশ করি নাই। তো একটু দিয়ে দিন। হ্যাঁ, একটু পরীক্ষাটা আজকে দিয়ে দিবেন সবাই। মডারেটর সাহেব, তাহলে আপনার পরীক্ষাটা যেন আজকে সবাই দিতে পারে ব্যবস্থা করেন, আর রেজাল্টটা আজকে সবাই পরীক্ষা দিক, দেন কালকে পাবলিশ করবেন, ঠিক আছে? ওকে, ডান ডান। এবার আসেন, গেল হাইড্রোজেন না থাকলে জৈব যৌগ হইতে পারে। এবার আরেকটা উদাহরণ দিব, দেখেন মনে হইতে পারে কার্বন হাইড্রোজেন থাকলেই জৈব যৌগ। না, দেখেন কার্বন যুক্ত অসংখ্য অজৈব যৌগ আছে। কার্বন যুক্ত
অজৈব যৌগ। যেমন কি আপনারা ক্যালসিয়াম কার্বাইডের নাম শুনছেন, CaC2, কার্বনিক অ্যাসিড H2CO3, ক্যালসিয়াম কার্বনেট CaCO3। দেখেন এখানে কিন্তু কার্বন আছে, ইভেন এখানে কার্বন হাইড্রোজেনও আছে, কিন্তু এরা কিন্তু সবাই অজৈব যৌগ, এরা কিন্তু জৈব যৌগ নয়। সুতরাং কার্বন থাকলেই যে জৈব যৌগ এই ধারণাটাও ঠিক না, ব্যতিক্রম আছে, আমাদের কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। সেম ভাবে কার্বন হাইড্রোজেন দুইজন থাকলে আমরা তো জানি, স্যার তো বলছে হাইড্রোকার্বন মানে হলো কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। আর হাইড্রোকার্বন থাকলেই, কার্বন এবং হাইড্রোজেন থাকলেই তো সেটা জৈব যৌগ। কিন্তু দেখেন কার্বন ও হাইড্রোজেন যুক্ত, কার্বন ও হাইড্রোজেন যুক্ত অজৈব যৌগ, কার্বন ও হাইড্রোজেন যুক্ত কি যৌগ? অজৈব যুক্ত। যেমন কি কি হইতে পারে? কার্বন ও হাইড্রোজেন যুক্ত অজৈব যৌগ কি হইতে পারে? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট হইতে পারে। তারপরে কি হইতে পারে? এই যে H2CO3, কার্বনিক অ্যাসিড হইতে পারে, তাই না? তো দেখেন এখানে কিন্তু আপনার কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, কিন্তু এরা কিন্তু কি? এরা কিন্তু জৈব যৌগ না, এরা কিন্তু অজৈব যৌগ, এরা কিন্তু অজৈব যৌগ। উইদাউট প্রিপারেশন 20-8 প্রিপারেশন নেন না, কেন মাইট দিব, পরীক্ষার কথা বলছিলাম না, প্রিপারেশন তো নিতে হবে। ওকে, ডান ডান। ওকে, আচ্ছা, সাদিয়া সুলতানা হাইস্ট পাইছে 20-10। ওকে ওকে ওকে, আমি ওই এক পলক দেখছি, দেখার সময় পাই নাই। স্যার আমি 10 পাইছি, প্রিপারেশন ছাড়া একজন দিছি, তাই প্রিপারেশন ছাড়া দিলে হবে না, প্রিপারেশন নিতে হবে ঠিকঠাক। ফাঁকিবাজি করার সময় আছে এখন? এখন কিন্তু ফাঁকিবাজি করার একদমই সময় নাই। তো গেল এগুলা, এই এতক্ষণ যেগুলো উদাহরণ দিলাম এগুলা অ্যাডমিশনের জন্য লাগবে, এগুলা বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেন আমরা যে টপিকটাই যাব, আমরা এবার যে টপিকটাই যাব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভাইটাল ফোর্স থিওরি। এখন আমরা যে টপিকটা পড়ব, টপিকটা হলো ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরিটা কি? আপনারা বিজ্ঞানী বার্জেলিয়াসের নাম শুনছেন, প্রভাবক বা ক্যাটালিস্ট আবিষ্কার করে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস, এর নাম আপনারা অনেকবার শুনছেন। এই বার্জেলিয়াস ব্যাটা যে শুধুমাত্র ওইগুলোর জায়গায় কাজ করছে এমন না, এই বার্জেলিয়াস ব্যাটার এই জৈব যৌগেও তার কিছু কাজ আছে। 1808 খ্রিস্টাব্দে, 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস, সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস, এই ভদ্রলোক কি করছে? এই ভদ্রলোক জৈব এবং অজৈব যৌগের সংজ্ঞা দিল। 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস কি বললো? সে গবেষণা সময় কইরা সে তার মতো করে কি করলো? সে তার মতো করে জৈব যৌগের সংজ্ঞা দিল। সে জৈব আর অজৈব যৌগের সংজ্ঞা কি দিল জানেন? সে বলল উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব উপাদান থেকে বা পদার্থ থেকে প্রাপ্ত যৌগ, জৈব যৌগ এবং খনিজ ও নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগ অজৈব যৌগ। তাইলে বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব যৌগ এবং অজৈব যৌগকে কিভাবে আইডেন্টিফাইড করলো? সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস 1808 খ্রিস্টাব্দে জৈব যৌগের সংজ্ঞা দিল হইল যারা জীবন আছে, যারা সজীব উপাদান অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, যাদের জীবন আছে তাদের কাছ থেকে শুধুমাত্র জৈব যৌগ পাওয়া যায়। এই কারণে সে বলল উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব উপাদান থেকে প্রাপ্ত যৌগই হলো জৈব যৌগ।
আর অজৈব যৌগ কারা? অজৈব যৌগগুলো হবে খনিজ এবং নির্জীব, অর্থাৎ জড় পদার্থ থেকে যেই উপাদানগুলো পাওয়া যাবে বা যেই পদার্থ পাওয়া যাবে বা যেই যৌগ পাওয়া যায় তারা অজৈব যৌগ। তাহলে বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে জৈব যৌগ কার কাছ থেকে পাওয়া যাবে? যাদের জীবন আছে। উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব উপাদান থেকে প্রাপ্ত জৈব যৌগকে বলা হবে জৈব যৌগ, এবং খনিজ বা নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগকে বলা হবে কি? অজৈব যৌগ। আশা করি বুঝতে পারছেন। তাইলে বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে জৈব যৌগ এবং অজৈব যৌগের সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, কারণ এই তত্ত্বটাই সে ডিটেলস একটু পরে বলছে, আমরা একটু পরে দেখব। তো বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে শুধুমাত্র যাদের জীবন আছে তাদের কাছ থেকে প্রাপ্ত যৌগ জৈব যৌগ, আর যাদের জীবন নাই খনিজ বা নির্জীব উপাদান থেকে প্রাপ্ত যৌগ হলো অজৈব যৌগ। আশা করি এতটুকু বুঝছেন। তার এই সংজ্ঞার উপর ভিত্তি করে পরে কি করলো? তার এই সংজ্ঞার উপর ভিত্তি করে সে একটা থিওরি দিল, যেটাকে আমরা বলি বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ, বা যেটাকে আমরা ইংলিশে বলি ভাইটাল ফোর্স থিওরি। বাইরে তো ঝড় হইতেছে রে, দেখা যায় ভাঙ্গা চুরা ফেলাইতেছে। ভাইটাল ফোর্স থিওরি। বিজ্ঞানী বার্জেলিয়াস তার এই সংজ্ঞার উপর ভিত্তি করে, সে তার এই গবেষণার উপর ভিত্তি করে 1815 খ্রিস্টাব্দে সে কি করলো? সে একটা মতবাদ দিল, একটা থিওরি দিল। কি থিওরি দিল এখন আমরা একটু সেটা দেখবো। একটা মিনিট আমার এক্সকিউজ কর, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, ঝড় হইতেছে। একটা মিনিট একটু এক্সকিউজ কর আমার। আচ্ছা, তো সে কি করলো? সে একটা মতামত দিল, একটা তত্ত্ব দিল। তত্ত্বটা কি? 1815 খ্রিস্টাব্দে সে থিওরিটা দিল, জৈব যৌগ সমূহ কেবল মাত্র সজীব উদ্ভিদ ও প্রাণীদেহে এক বিশেষ রহস্যময় প্রাণশক্তির জৈব যৌগ সমূহ কেবলমাত্র সজীব উদ্ভিদ ও প্রাণীদের এক বিশেষ রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয় এবং পরীক্ষাগারে এটি তৈরি করা সম্ভব না। বিজ্ঞানী বার্জেলিয়াস তার গবেষণার উপর ভিত্তি করে, তার সংজ্ঞার উপর ভিত্তি করে 1815 খ্রিস্টাব্দে একটা মতবাদ দিল। মতবাদটা কি? জৈব যৌগ সমূহ কেবলমাত্র সজীব উদ্ভিদ ও প্রাণীদেহে এক বিশেষ রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে উৎপন্ন হয়। তার মানে তার কথার ভিত্তিটা হইল জৈব যৌগগুলা শুধুমাত্র যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে তাদের কাছ থেকেই উৎপন্ন হয়। পরীক্ষাগারে বা অজৈব যৌগ থেকে কখনোই জৈব যৌগ পাওয়া সম্ভব না। কথা বুঝতে পারছেন কিনা? আবার বলি তার মতবাদ, জৈব যৌগ সমূহ
কি উদ্ভিদ এবং প্রাণী দেহে এক বিশেষ রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। তার মানে শুধুমাত্র যারা সজীব, যাদের জীবন আছে, উদ্ভিদ এবং প্রাণী, তাদের কাছ থেকে জৈব যৌগ উৎপন্ন হয়। পরীক্ষাগারে কখনোই জৈব যৌগ তৈরি করা সম্ভব না। তার মানে অজৈব যৌগ থেকে কখনোই জৈব যৌগ তৈরি করা সম্ভব না। এটা ছিল বিজ্ঞানী বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। এতটুকু আশা করি সবাই বুঝছেন। স্যার একটু দ্রুত পড়ালে প্রবলেম না, একটু দ্রুত পড়াইলেও প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, এবার আসেন তার এই তথ্যটা সে দিল, এবং তখন তো মানুষ আসলে জৈব যৌগ নিয়ে গবেষণা চলতেছে, তো যতটুক পর্যন্ত আপডেট আসছে সেই পর্যন্ত সবাই বিশ্বাস করতো। যেমন জৈব রসায়ন কিন্তু হাজার হাজার বছর আগে থেকে, প্রাচীন কাল থেকে কিন্তু জৈব যৌগ ব্যবহার হইতেছে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই আপনাদের, আমি তো আপনাকে একটা উদাহরণ দিই, শর্করা, চিনি, সিরকা, এইগুলা কি প্রাচীনকালে মানুষ খায় নাই? প্রাচীনকালে মানুষ উৎপন্ন করে নাই? তারা কার্বোহাইড্রেট কি তারা খায় নাই? খাইছে। শর্করা, চিনি, সিরকা বা ভিনেগার, যেটা এই ব্যবহারগুলা কিন্তু হাজার হাজার বছর আগে থেকে আছে, কিন্তু মানুষ তারে চিনত না যে এটা জৈব যৌগ। ব্যবহার কিন্তু ঠিকই করত, জাস্ট তখন তারা এটাকে আলাদা করে চিনত না যে এটাই আসলে জৈব যৌগ। এরা কিন্তু প্রত্যেকে জৈব যৌগ, কিন্তু তখন কিন্তু মানুষ ব্যবহার ঠিকই করত, কিন্তু তার পরিচয়টা জানতো না। আবার মানুষ খ্রিস্টপূর্ব 7000 অব্দে, হ্যাঁ দেখেন মানুষ কিন্তু ধীরে ধীরে আপডেট হয়েছে, আস্তে আস্তে আপডেট হয়েছে। খ্রিস্টপূর্ব 7000 অব্দে হ্যাঁ কি করত? বার্লি এবং আঙ্গুর থেকে অ্যালকোহল প্রস্তুত করা হইতো। আমরা দেখছি রাজা বাচ্চারাও কিন্তু মদ্যপান করতো, তাই না? অনেক বছর আগে থেকে, প্রাচীন কাল থেকে মানুষ মদ্যপান করে। তো এই যে বার্লি এবং আঙ্গুর থেকে কি করতো? অ্যালকোহল তৈরি করা হতো। তাহলে খ্রিস্টপূর্ব 7000 অব্দে, কত আগে, তখন কিন্তু বার্লি এবং আঙ্গুর থেকে অ্যালকোহল তৈরি করতো। আর অ্যালকোহলটাই কিন্তু একটা কি, অ্যালকোহল কি একটা জৈব যৌগ না? ইয়েস। তার মানে মানুষ কিন্তু ব্যবহার করতেছে শুরু থেকেই, কিন্তু পরিচয়টা জানছে পরে। হ্যাঁ, সূর্য যেটা সূর্য বা সূর্যের যে পরিচয়, এটা পরে জানছি বলে কি সূর্যকে আগে ছিল না? বিষয়টা কেমন না? হ্যাঁ, পরিচয়টা আমরা পরে জানছি, কিন্তু তার জিনিসপাতি, তার কার্যক্রম সবই আগে থেকে চলতেছে, আমরা ধীরে ধীরে এগুলো আবিষ্কার করছি। আবার ধরেন তেল, আগেরকার মানুষ কিন্তু তেল ও চর্বি থেকে কি করতো? তেল ও চর্বি থেকে সাবান প্রস্তুত করতো। সাবানও কি এটা জৈব যৌগ না? তাইলে আমরা কিন্তু জৈব যৌগের ব্যবহার প্রাচীন কাল থেকে করে আসতেছি, বাট তার পরিচয়টা জানতাম না। হ্যাঁ, এগুলো এমসিকিউতে কিন্তু আসে। তো সেম ভাবে বিজ্ঞানী বার্জেলিয়াস কি করলো? সে তার এই মতবাদটা দিল, আর এই মতবাদটা জানার পরে মানুষ এই পর্যন্ত আপডেট থাকলো, তারা বুঝলো আছে ঠিক আছে সে যেটা বলছে তাহলে এটাই সত্যি। এবার 1828 খ্রিস্টাব্দে 1828 খ্রিস্টাব্দে একজন জার্মান বিজ্ঞানী যেই ভদ্রলোকের নাম হইল ফ্রেডারিক উহুলার, বা কোন বইতে লেখছে ভোলার, হ্যাঁ একই, সমস্যা নেই, দুইটার একটা দিলেই হলো। তো জার্মান বিজ্ঞানী ফ্রেডারিক উহুলার, সেই ভদ্রলোক কি করছে? সেই ভদ্রলোক তার জৈব যৌগ নিয়ে সে কাজ করতেছিল না, সে তার নিজস্ব একটা এক্সপেরিমেন্ট করতেছিল, নিজস্ব একটা রিয়াকশন ঘটাইতেছিল। তার অ্যামোনিয়াম সায়ানেট দরকার ছিল, তার কঠিন অ্যামোনিয়াম সায়ানেট দরকার ছিল। ওইটার জন্য সে কি করলো? ভদ্রলোক অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস এবং লেড সায়ানেট অ্যাকুয়াসের মধ্যে বিক্রিয়া ঘটাইল। যখন বিক্রিয়াটা ঘটাইলো তখন উৎপন্ন হইল অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড। বিষয়টা হইল, একটু খেয়াল করেন, 2 সমতা করলে 2। বিষয়টা হইল বিজ্ঞানী ফ্রেডরিক উহুলার
তার টার্গেট ছিল এই অ্যামোনিয়াম সায়ানাইড দরকার তার, এবং সেটা কি অবস্থায়, সলিড অবস্থায়। কি অবস্থায়? সলিড অবস্থায়। কিন্তু এখানে কি উৎপন্ন হয়েছে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটা অজৈব যৌগ, লেড সায়ানাইড এটা একটা অজৈব যৌগ, দুইটা জলীয় দ্রবণ, এই দুইজনের মধ্যে বিক্রিয়া ঘটায় সে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছে, কিন্তু সেটা অ্যাকুয়াস অবস্থায় আছে। কিন্তু তার দরকার তো কঠিন অবস্থায়, তখন এই অ্যাকুয়াসকে কঠিন করতে গেলে কি করতে হবে, তাপ দিতে হবে। আমরা কি করি, যেটা যখন পানি শুকাই ফেলি, কোনো কিছুকে আমরা যদি শুকাইতে চাই তখন কি করি, তাপ দেই, তাপ দিলে পানি উড়ে যায়। তো সে কি করলো, সে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে কি করলো, সে তাপ দিল। সে কি করলো, অ্যামোনিয়াম সায়ানাইডকে সে তাপ দিল। কোন উদ্দেশ্যে, যে এই অ্যামোনিয়াম সায়ানাইডটা আছে কোন অবস্থায়, অ্যামোনিয়াম সায়ানাইডটা অ্যাকুয়াস অবস্থায় আছে, তাপ দিল কোন উদ্দেশ্যে, তাপ দিলে সেটা কি হবে, সেটা সলিড হয়ে যাবে। তার টার্গেট ছিল উৎপন্ন করা, যে অ্যামোনিয়াম সায়ানাইড কি উৎপন্ন করবে, অ্যামোনিয়াম সায়ানাইড সলিড উৎপন্ন করবে। কিন্তু মজার বিষয় হইলো, সে যখন তাপ দিলে দেখা গেল তাপ একটু বেশি হইলো, এবং তখন সেখানে তৈরি হয়ে গেল এই ভদ্রলোক। এই ভদ্রলোকের নাম কি, এই ভদ্রলোকের নাম হইল ইউরিয়া। এই ভদ্রলোকের নাম হইল ইউরিয়া বা কার্বামাইড, কার্বামাইড। আবার বলি, বিজ্ঞানী ফ্রেডরিক উহলার সে তার নিজস্ব একটা রিয়াকশন করতেছিল, তার অ্যামোনিয়াম সায়ানাইড দরকার ছিল কঠিন অবস্থায়। সে কি করলো, সে দুইটা অজৈব যৌগ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস এবং লেড সায়ানাইড অ্যাকুয়াসের মধ্যে রিয়াকশন ঘটাইলে তখন অ্যাকুয়াস অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হইলো। তো এই অ্যাকুয়াস অ্যামোনিয়াম সায়ানাইডকে সে তাপ দিয়ে সলিড অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইলো। যখন সে তাপ দিল, তার টার্গেট ছিল এইটা তৈরি করা, কিন্তু আকস্মিকভাবে দেখা গেল তাপ দেওয়ার পরে তৈরি হয়ে গেছে ইউরিয়া। এখন ঘটনা হইল 1773 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাউলি সে কি করছে, সে ইউরিয়া আবিষ্কার করে, এবং সে এইটা প্রমাণ করে যে ইউরিয়া হইল একটা জৈব যৌগ। কেন? কারণ স্তন্যপায়ী প্রাণীদের ইউরিন যে আছে, মূত্র যে আছে, সেখানে কি থাকে, সেখানে মূত্রে ইউরিয়া থাকে। মূত্রে ইউরিয়া থাকে। আর ইউরিয়া একটা কি যৌগ, ইউরিয়া হলো একটা জৈব যৌগ। ইউরিয়া একটা কি যৌগ, ইউরিয়া একটা জৈব যৌগ। তাইলে বিজ্ঞানী ফ্রেডরিক উলার 1828 খ্রিস্টাব্দে এখানে এই রিয়াকশনটা করতে যে ইউরিয়া পাইলো। আর বিজ্ঞানী রাউলি 1773 খ্রিস্টাব্দে অলরেডি জানে যে ইউরিয়াটা হইলো একটা জৈব যৌগ, এবং এটা পাওয়া যায় কোথা থেকে, স্তন্যপায়ী প্রাণীদের যে মূত্র আছে সেখান থেকে ইউরিয়া উৎপন্ন হয় বা ইউরিয়া পাওয়া যায়, এবং ইউরিয়া হলো একটা জৈব যৌগ। মজার বিষয় ঘটে গেল, বিজ্ঞানী বার্জেলিয়াস বলছিল এই যে জৈব যৌগ, এই ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ, তো সে কিন্তু পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করে ফেলছে। তো বিজ্ঞানী বার্জেলিয়াস বলছিল যে শুধুমাত্র যাদের জীবন আছে তাদের কাছ থেকে জৈব যৌগ পাওয়া যায়, কখনোই পরীক্ষাগারে জৈব যৌগ পাওয়া সম্ভব না, এবং কখনোই অজৈব যৌগ থেকে জৈব যৌগ পাওয়া সম্ভব না। কিন্তু ফ্রেডরিক উহলার ভুলবশত সে একটা রিয়াকশন করতে যে কিন্তু কি করলো, পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করে ফেললো, জৈব যৌগ তৈরি করে ফেললো, এবং সে অজৈব যৌগ থেকেই কি করছে, জৈব যৌগ তৈরি করছে। তখন নতুন একটা দিগন্ত সূচনা হলো। তখন মানুষ বুঝলো না, জৈব যৌগ অজৈব যৌগ থেকে তৈরি করা সম্ভব, জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব। নতুন একটা গবেষণা, নতুন একটা দিগন্ত সূচনা হইলো, এবং সেখান থেকে জৈব রসায়ন আরো শাখা প্রশাখা ছড়ায় গেল, মানুষ আরো নতুন নতুন জিনিস জানতে শুরু করলো। তাইলে বিজ্ঞানী বার্জেলিয়াসের মতামতটা ভুল প্রমাণিত হইলো, এবং বিজ্ঞানী ফ্রেডরিক উহলার কিন্তু একটা অসাধারণ একটা প্রমাণ করে ফেলছে, যদিও সে ভুলবশত করছে, কিন্তু সেইটা কিন্তু একটা অসাধারণ প্রমাণ হয়ে গেছে। এই কারণে বিজ্ঞানী ফ্রেডরিক উহলারকে বলা হয় জৈব রসায়নের জনক। এজন্য বিজ্ঞানী উহলারকে বলা হয় জৈব রসায়নের জনক। জৈব রসায়নের জনককে, জৈব রসায়নের জনক হইল বিজ্ঞানী ফ্রেডরিক উহলার বা ভোলার, একই কথা। হ্যাঁ,
মাথায় রেখেন, দুইটার একটা থাকলেই রাইট। বলেন সবাই বুঝতে পারছেন কিনা, একটু বলেন কাইন্ডলি সবাই বুঝতে পারছেন কিনা, বলেন বলেন বুঝতে পারছেন কিনা। বোলার কে উলার মনে হয়। আচ্ছা ওকে, সবাই বুঝছে না, ডান ডান। স্যার একটু স্লো যান প্লিজ মিলা। আচ্ছা ওই মানে আসলে এটা হলো আমার ফ্লোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ আমি যেমনে পড়াই তোরা অমনে করে অ্যাডজাস্ট কর, সমস্যা হবে না, আজকে থেকে তো পড়োস না। যাদের একটু স্লো মনে হয় চিন্তা করেন না। স্যার টি শার্ট কি সবাই পাবো? টি শার্ট সবাই পাবেন? আচ্ছা আগে কয়েকটা পরীক্ষা কুইজ একটু কম্পিটিশনের মাধ্যমে দিব না, এরপরে আস্তে আস্তে সবাই পাবেন। ক্রাশ কোর্স যে দিব না আপনাদের, যে এই সাইকেলটা শেষ হলে যে ক্রাশ কোর্স দিব, ক্রাশ কোর্সে ইনশাল্লাহ সুন্দর একটা টি শার্ট সাথে আরো কিছু গিফট পাবেন, ঠিক আছে? যারা ভর্তি হবেন প্রত্যেকেই পাবেন, ওকে টেনশন নেই, ঠিক আছে? ক্রাশ কোর্সে ইনশাল্লাহ টি শার্ট পাবেন, সবাই পাবেন, যারা ভর্তি হবেন সবাই। একটা প্রোডাক্ট বানায় ফাদার হয়ে গেছে, আর বলিস না, কত ছোট ছোট জিনিস আবিষ্কার করে ফাদার হয়ে গেছে বেটা। ওকে সবাই বুঝে আছি তাই তো, ডান ডান। এবার আসেন, আমরা আজকের ক্লাসটা তো আসলে পড়াইতেছি না, আজকের ক্লাসটা তো আপনাদের বেসিক আলোচনা করতেছি, জৈব যৌগ সংক্ষিপ্ত আলোচনা করতেছি, শুরুর সূচনাটা। তো বিষয়টা হলো জৈব যৌগ নিয়ে প্যানিক হওয়া যাবে না, জৈব যৌগ সোজা একটা বিষয়। আর পরীক্ষা কি আসবে আমরা জানি। হ্যাঁ পরীক্ষায় যে 3টা প্রশ্ন আসে, ওই টোটাল 9টা টপিক আছে, 9টা টপিক পড়লে ঘুরে ফিরে এখান থেকে 3টা প্রশ্ন পাবেন। তো বোর্ড পরীক্ষার জন্য বা পরীক্ষার জন্য জৈব যৌগ টেনশন করেন না, 9টা টপিক একদম ফাইনালি বলে দিব, 9টা টপিকের মধ্যে ঘুরে ফিরে আসবে, কিন্তু শুরুতে এখন একদম ডিটেলসে পড়তে হবে। আর দ্বিতীয় বিষয়, নামকরণ নিয়ে কিছু ঝামেলা হয়। নামকরণ নিয়ে ঝামেলা কি, কিছু কিছু স্টুডেন্ট শুরুর দিকে খুব মোটিভেটেড থাকে জৈব যৌগ নিয়ে, ও ধুমায় নামকরণ পায়রা, কঠিন কঠিন নামকরণ পারে। তো নামকরণ যে না পারেন, একদম স্পষ্ট বলতেছি, যে নামকরণ একদমই পারেন না, শুধুমাত্র যে অ্যালকোহল অ্যালকিন অ্যালকিন চিনেন, টুকটাক নামকরণ পারেন, তার পক্ষেও জৈব যৌগের বস হওয়া সম্ভব। নামকরণ ছাড়াই জৈব যৌগ 100% মার্ক পাওয়া সম্ভব, নামকরণ ছাড়াই জৈব যৌগে 100% মার্ক পাওয়া সম্ভব, মানে জৈব যৌগ পারা সম্ভব, 100% কনফিডেন্টলি পারা সম্ভব। যে নামকরণ খুব ভালো পারে, সে ভালো পারে, প্র্যাকটিস করছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট নামকরণ খুব ভালো পারে মানেই যে সে জৈব যৌগ ভালো পারে, বিষয়টা একদমই তা না। আপনার আশেপাশে অসংখ্য উদাহরণ আপনি নিজেই টের পাবেন, জৈব যৌগের নামকরণ খুব ভালো পারে মানে যে খুব ভালো জৈব যৌগ পারে, একদমই না। হ্যাঁ নামকরণ পারলে খুবই ভালো কথা, বাট নামকরণ পারি না বা ওইখানে একটু ঝামেলা হইতেছে দেখে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, আপনি জৈব যৌগ বাদ দিয়ে দিবেন, এমন একদমই করা যাবে না। কারণ নামকরণ টোটালি ছাড়াই আমি পড়াইতে পারবো, একদম নামকরণ শিখাবোই না, জৈব যৌগ একদম বোঝ বানায় ছেড়ে দিব। তো এই কারণে টেনশন কিছু, কোনো প্যানিক করা যাবে না স্যার, ঠিক আছে? প্যানিক করা যাবে না, ওকে। এবার আসেন আমরা একটু দেখবো জৈব অজৈব যৌগের পার্থক্য, জৈব ও অজৈব যৌগের পার্থক্য, জৈব ও অজৈব যৌগের পার্থক্য। নামকরণ দিয়ে সবাই শুরু করে, ঠিক আছে আমিও জানি, কিন্তু নামকরণ দিয়ে শুরু করলে হয়তো আমার এই যে একটা ক্লাস বেশি লাগলো, হ্যাঁ আমি দেখলে একটা ক্লাস এক্সট্রা আরো নিয়ে দিব, কিন্তু পুরাটা জানলে ভালো না? আপনার কাছে যখন এই নোটটা হয়ে যাবে তৈরি, তখন আপনি টের পাবেন আপনার কাছে জৈব যৌগের একটা বই হয়ে গেছে, ঠিক আছে? তো এই কারণে আমরা সবই পড়বো, কিচ্ছু বাদ দেবো না। শর্টকাটে পড়াইলে তো জৈব যৌগ আমি 7 ক্লাস শেষ করতে পারি, আপনি পরীক্ষা 100% কমন পাবেন, দরকার নাই তো। তো জৈব ও অজৈব যৌগের পার্থক্য, 1 নম্বর পার্থক্য লিখতে পারি সংযুক্তি। সংযুক্তি এগুলো বইতে আছে, একটু বুঝাই দিই। সংযুক্তি মানে কি? সংযুক্তি মানে যে কম্পাউন্ড গুলা বা মৌলগুলা, এলিমেন্ট গুলা যুক্ত হয়েছে নতুন নতুন কম্পাউন্ড তৈরি করে, সেইগুলো হলো সংযুক্তি। খেয়াল করে দেখবেন জৈব যৌগে কিন্তু কার্বন সিকল থাকে, 1টা 2টা 5টা 10টা 1 লাখ 1 কোটি বিভিন্ন অসংখ্য কার্বন থাকতে পারে,
ঠিক আছে। আর জৈব যৌগের ক্ষেত্রে আরো মজার বিষয়, এই কার্বনের হাইড্রোজেন গুলো যে থাকে, আমরা একটু দেখে আসি জাতক, এই হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে সেখানে বিভিন্ন মৌল, বিভিন্ন মূলক, বিভিন্ন কিছু যুক্ত হতে পারে। যেমন ধরেন আমি ইচ্ছা মতো দিলাম 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। এই কার্বনের হাতগুলো কি থাকবে? হাতগুলো হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, ধরলাম এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এই হাতে এসে ক্লোরিন বসছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ফ্লোরিন বসছে, এই জায়গায় আয়োডিন বসছে, এই জায়গা ব্রোমিন বসছে, এই জায়গা হাইড্রোজেন আছে, এই জায়গা কি বলবো, এই জায়গায় আরেকটা ক্লোরিন বসছে, এই জায়গায় আপনার হাইড্রোজেন বসছে, এই জায়গায় অ্যালকোহল মূলক বসছে, এই জায়গায় আপনার কি দিব, এই জায়গায় ফ্লোরিন বসছে। অনেক কিছু হইতে পারে, অনেক কিছু সম্ভব। তার মানে আছে এখানে ফ্লোরিন না দিয়ে লাস্টে ধর নাইট্রোমূলক বসছে, বিভিন্ন কিছু হইতে পারে। আরো সোজা দিই, মিথাইল মূলক বসছে। হ্যাঁ, আর এখানে ধরেন হাইড্রোজেন বসেই নাই, এখানে ধরেন ইথাইল মূলক বসছে, C2H5, আই হাই। হ্যাঁ, দেখছেন? তার মানে জৈব যৌগের ক্ষেত্রে হয় কি, এখানে সংযুক্তিটা অনেক বেশি। হ্যাঁ, জৈব যৌগের সংযুক্তিটা কি, জৈব যৌগের সংযুক্তিটা অনেক বেশি। এখানে অসংখ্য রকম মৌল, মূলক, বিভিন্ন রকম পরমাণু একসাথে যুক্ত হতে পারে। দেখেন 5টা কার্বন, তারপর হাইড্রোজেন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, মিথাইল, ইথাইল, অ্যালকোহল, অনেক কিছু যুক্ত হতে পারে। তার মানে এর সংযুক্তির পরিমাণটা অনেক বেশি। আর অজৈব যৌগ যারা, দেখেন আপনি যে কোনো অজৈব যৌগের কথা চিন্তা করেন, আমরা তো বেশি অজৈব যৌগ পড়ি, 2টা, 3টা, 4টা, 5টা, এরপর কিন্তু আর আপনি দেখেন না, এর চেয়ে বেশি কিন্তু যুক্ত হয় না। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি উদাহরণ দেই, কি উদাহরণ দেব, ধরেন সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, দেন এখানে একটা পরমাণু, 2টা, 3টা, 4টা মৌল আছে। হ্যাঁ, আবার আপনি আরো বড় বড় চিন্তা করেন, দেখেন আপনি ঘুরে ফিরে 3, 4, 5টা, এর চেয়ে বেশি তেমন নাই। হ্যাঁ, তার মানে অজৈব যৌগগুলোর সংযুক্তিটা খুব কম, বা জৈব যৌগের সংযুক্তির পরিমাণটা অনেক বেশি। হ্যাঁ, অজৈব যৌগের সংযুক্তির পরিমাণটা কম, আর জৈব যৌগের সংযুক্তির পরিমাণটা কি স্যার বেশি। আশা করি বুঝতে পারিয়েছেন, আশা করি বুঝতে পারছেন। ডান। ভুলক্রমে জনক হয়ে গেল, আর কি করার। সায়েন্সের দেখবি 70%-এর মতো দেখবি করতে গেছে একটা, হয়ে গেছে আর একটা, এমনি করে আবিষ্কার হয়েছে। হ্যাঁ, ওকে, ডান। এবার আসেন 2 নাম্বার কথা। 2 নাম্বার কথা, বন্ধন। বন্ধন, বন্ধন কি হবে? বন্ধন হবে হইল জৈব যৌগ যারা, জৈব যৌগ 95 থেকে 96%, ম্যাক্সিমাম জৈব যৌগ সবাই সমযোজী বন্ধন দ্বারা গঠিত। হ্যাঁ, জৈব যৌগ সমূহ, জৈব যৌগ সমূহ প্রধানত কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন দ্বারা, সমযোজী বন্ধন দ্বারা গঠিত। জৈব যৌগগুলো তাহলে কি? জৈব যৌগগুলা প্রধানত সমযোজী বন্ধন দ্বারা গঠিত, এরা কোভ্যালেন্ট বন্ড দ্বারা কি থাকে, যুক্ত থাকে। আর অজৈব যৌগ যারা, অজৈব যৌগগুলা, অজৈব যৌগ সমূহ আয়নিক বা সমযোজী, যে কোনো বন্ধন হতে পারে। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে কি হবে? জৈব যৌগ সমূহ প্রধানত সমযোজী বন্ধন দ্বারা গঠিত। আপনারা যত উদাহরণ পড়বেন আপনাদের বইতে জৈব যৌগ নিয়ে দেখবেন, সবই কি, সবই ম্যাক্সিমাম দেখবেন আপনাদের জৈব যৌগগুলা কি সমযোজী বন্ধন দ্বারা গঠিত। তাহলে জৈব যৌগ সমূহ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। আর অজৈব যৌগ যারা, এরা সমযোজী হইতে পারে, আয়নিক হইতে পারে, সন্নিবেশ সমযোজী হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। তাহলে আয়নিক যৌগ, অজৈব যৌগ যারা, তারা যে কোনো বন্ধন দ্বারা গঠিত হইতে পারে। বাট জৈব যৌগগুলা প্রধানত কোন বন্ধন দ্বারা গঠিত থাকে? সমযোজী বন্ধন দ্বারা গঠিত থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। কোনদিন যে ভুলে আমিও কোনো সাবজেক্টে জনক হয়ে যাই, যা হ আমার গর্ব হইব, আমার স্টুডেন্ট বিজ্ঞানী হয়ে গেছে বেটা, তাতে আমার ইয়ে হইব। আচ্ছা, এবার আয়, তারপরে
তিন নাম্বার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তিন নাম্বার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা আমার থেকে আপনারা বেশি ভালো এখন বোঝার কথা। কি হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কি হবে বলেন তো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? এগুলো একটু বক্স করে দিলে না, তাহলে একটু সুন্দর লাগবে। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? জৈব যৌগগুলা সমযোজী বন্ধন দ্বারা গঠিত। আমরা সুন্দর মতো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের দ্বিতীয় যে অংশ রাসায়নিক বন্ধন, সেখানে সুন্দর মতো পড়ছে সমযোজী বন্ধন হয় দুর্বল, আয়নিক বন্ধন হয় শক্তিশালী। তাইলে আমাদের যে জৈব যৌগগুলো আছে সবাই সমযোজী বন্ধন দ্বারা গঠিত। আর সমযোজী বন্ধনটা কি দুর্বল, আর বন্ড যত দুর্বল, রিলেশন যত উইক, সহজেই গুটি লাগানো যায়, সহজেই ব্রেকআপ করানো যায়। তাহলে সমযোজী বন্ধন যেটা দুর্বল, তাই অল্প তাপমাত্রা চাপ দিলেই সে কি হবে, অল্প তাপমাত্রা দিলেই সে গলে যাবে বা স্ফুটনাঙ্ক লেভেলে চলে যাবে। তাইলে জৈব যৌগগুলোর কি হবে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। কেন? কারণ তারা সবাই সমযোজী বন্ধনে আবদ্ধ, এবং সমযোজী বন্ধন কি দুর্বল বন্ধন। তাইলে আমাদের জৈব যৌগ সমূহের বা সমূহ নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম, কারণ এরা সমযোজী বন্ধন দুর্বল, খুব সহজেই তাপমাত্রা দিলে সে ভেঙে যায়, তাই না? তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কম, এরা নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। সাধারণত কত? সাধারণত এদের গলনাঙ্ক থাকে 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদের গলনাঙ্ক কত থাকে? 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। সাধারণত এদের গলনাঙ্ক কি থাকে? 300 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর অজৈব যৌগগুলা কি সমযোজী আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয়। বিভিন্ন ধরনের বন্ধন থাকতে পারে। অজৈব যৌগ সমূহ এরা কি স্যার? এরা হইল উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। কত? এরা সাধারণত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? 700 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। 700 ডিগ্রি সেলসিয়াসের উপরে। যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, অজৈব যৌগ। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। কত বেশি! তাইলে আমাদের জৈব যৌগগুলা যেহেতু সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এবং আমাদের অজৈব যৌগ যারা আছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত? 700 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আশা করি কথা বুঝতে পারছেন। ডান। বুঝেছেন? ওকে, এবার আসেন তারপরে দ্রাব্যতা কয় নম্বর হবে? 3-এর পরে 4 নম্বর হইল দ্রাব্যতা। দ্রাব্যতার ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন, সবসময় একটা কথা আছে, লাইক ডিজলভস লাইক। যে যেমন সে তেমন, এটা মনে রাখবেন। হ্যাঁ, যে যেমন সে তেমন। তো দ্রাব্যতার ক্ষেত্রে মনে রাখবেন, যে যেমন সে তেমন দ্রাব্যকে দ্রবীভূত হয়। এই জন্য সহজে মনে রাখবেন যে যেমন সে তেমন। হ্যাঁ, সহজে মনে রাখবেন যে যেমন। এটা শুধু এখানে না, সব জায়গার ক্ষেত্রে যে যেমন সে তেমন। এটা অন্য অধ্যায়ে কিন্তু কাজে দিবে। হ্যাঁ, এটা আপনাদের গুণগত রসায়নে এই কথাটা লেখা আছে। তো যে যেমন সে তেমন কেমনে? যেমন ধরেন জৈব যৌগ যারা, যেহেতু সে নিজে জৈব যৌগ, তাই সে কি হবে? যে যেমন সে তেমন। জৈব যৌগের মধ্যে দ্রবীভূত হবে। হ্যাঁ, তাহলে জৈব দ্রাবকে দ্রবণীয়
আর অজৈব বা পোলার দ্রাবক, যেটা পোলার দ্রাবকে অদ্রবণীয়। পোলার দ্রাবক তো জানি নাকি, আমরা জানি যে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, তাই না, পোলারিটি সৃষ্টি হয়। তো আমি বলছি দ্রাব্যতার ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে যেমন সে তেমন। জৈব যৌগগুলা কি হবে, জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, আর অজৈব যে দ্রবকগুলো আছে অর্থাৎ পোলার দ্রাবক সেখানে অদ্রবণীয় হবে। হ্যাঁ, আবার তাহলে অজৈব যৌগের ক্ষেত্রে কি হবে, অজৈব যৌগ যে যেমন সে তেমন। তাহলে এবার অজৈব যৌগ হবে পোলার দ্রাবকে দ্রবণীয়, পোলার দ্রাবকে দ্রবণীয়, এবং জৈব দ্রাবকে কি হবে, তাহলে জৈব দ্রাবকে অদ্রবণীয়। আশা করি বুঝতে পারিয়েছেন। নির্দিষ্ট না, হ্যাঁ, 700 ডিগ্রি সেলসিয়াসের উপরে, নির্দিষ্ট না। হ্যাঁ, গড়াঙ্ক স্থূলাঙ্ক 700 ডিগ্রির উপরে, এটা এক একটা যোগের এক এক রকম। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে যে যেমন সে তেমন। জৈব যৌগ যারা, তারা জৈব দ্রাবকে দ্রবণীয় হবে, পোলার দ্রাবকে অদ্রবণীয়। আর যারা অজৈব যৌগ তারা পোলার দ্রাবকে দ্রবণীয়, জৈব দ্রাবকে অদ্রবণীয়। এখন আপনাদের অ্যাডমিশন টেস্টের জন্য ব্যতিক্রম কিছু আছে, পড়তে হবে। ব্যতিক্রম চিনি, অ্যালকোহল, এরা কি জৈব যৌগ? চিনি, অ্যালকোহল এরা কি জৈব যৌগ, বাট এরা, পানি কিন্তু একটা পোলার দ্রাবক, আমরা জানি পানিতে H+ প্রান্ত আর OH- প্রান্ত সৃষ্টি হয়, তাই না? পানির ভিতর, সরি কি বলি, পানিতে এরকম পোলারিটি সিস্টেম আমরা জানি, আমরা ছোটবেলায় পড়ছি না, এই যে এখানে আংশিক ধনাত্মক, এখানে আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। তাহলে পানি কিন্তু একটা পোলার দ্রাবক। তো চিনি এবং অ্যালকোহল কি হয়, পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবণীয়। কথা ছিল চিনি এবং অ্যালকোহল যেহেতু জৈব যৌগ, সুতরাং সে জৈব দ্রাবকে দ্রবণীয় হবে আর পোলার দ্রাবকে অদ্রবণীয় হবে। কিন্তু চিনি, অ্যালকোহল এদের ক্ষেত্রে দেখা গেছে এরা যদিও জৈব যৌগ, কিন্তু এরা পোলার দ্রাবক পানিতে কিন্তু সে দ্রবণীয়। ঠিক আছে, ব্যতিক্রমটা পড়তে হবে। আর অজৈব যৌগের ক্ষেত্রে কি হবে, অজৈব যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়, আর জৈব দ্রাবক কি, জৈব দ্রাবকে অদ্রবণীয়। যেমন ধরেন সোডিয়াম ক্লোরাইড যে লবণ, সোডিয়াম ক্লোরাইড কি, এ কিন্তু যেহেতু অজৈব যৌগ সে পানিতে দ্রবণীয়, পোলার দ্রাবকে সে দ্রবণীয়। কিন্তু যদি জৈব দ্রাবক দেই, ধরো জৈব দ্রাবক বেনজিন দিলাম, সে কিন্তু বেনজিনে অদ্রবণীয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সায়ামাতৃপ্তি জৈব যৌগের কত, জৈব যৌগের হলো 350 ডিগ্রি বা 300 ডিগ্রির নিচে। এখানে 300 ডিগ্রি অথবা কোন বইতে 350 ডিগ্রিও দিছে, কোন জায়গায় 350 ডিগ্রিও দিছে, একই কথা, 300 ডিগ্রি বা 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর অজৈব যৌগের ক্ষেত্রে 700 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ঠিক আছে, আচ্ছা, তার মানে রান্নার তেল জৈব যৌগ, কারণ পানির সাথে মেশে না। এটা আপনি চিন্তা করবেন, সব প্রশ্নের উত্তর আমি দিব না, এগুলো আপনাদের বুঝতে হবে, এগুলো আপনাদের আস্তে আস্তে করে নিজের গবেষণা করতে হবে। হ্যাঁ, সব আমি দিয়ে দিলে তো হবে না, এবার মাথা কাটাবেন। ওই যে আমি সবসময় বলি, কে জানি ওই দিন আমার মেসেজ দিল হোয়াটসঅ্যাপে, যে স্যার এই যে আপনি যে ক্লাসে 2 দিন ধমক দিছিলেন যে প্রশ্ন মাথায় আসলে আগে করব না, আগে নিজে গবেষণা করব, বই ঘাটবো, সব জায়গায় ঘাটার পরে না পারলে আপনারা বলবো সবচেয়ে কঠিন গুলা। তো ও এখন বলছে স্যার এই সিস্টেমটা ফলো করে, এখন আমি কিছু মাথায় আসলেই আমি ওইটা সার্চ দিই, ওইটা আমি বইতে ঘাটি, ওইটার অ্যান্সার তো পাই, সাথে আমার অনেক তথ্য জানতে পারি, আমার অনেক আপডেট হয়েছি আমি। তো এই জিনিসগুলা আস্তে আস্তে বুঝবেন এদের কতটা কাজ। স্যার একটু সামারি, নেট প্রবলেম। সামারি হইলো দ্রাব্যতার ক্ষেত্রে কি হয়, দ্রাব্যতার ক্ষেত্রে যে যেমন সে তেমন দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন যারা জৈব যৌগ তারা জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, আর অজৈব দ্রাবক অর্থাৎ পোলার দ্রাবকে সে অদ্রবণীয় হবে। আর যারা অজৈব যৌগ তারা হলো অজৈব বা পোলার দ্রাবকে দ্রবণীয় হবে, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয় হবে। তো আমাদের এখানে ব্যতিক্রম উদাহরণ দিচ্ছে কি, চিনি এবং অ্যালকোহল যেহেতু জৈব যৌগ, তার জৈব দ্রাবকে দ্রবণীয় কথা, কিন্তু সে পানি একটা পোলার দ্রাবক, সেখানে দ্রবণীয় হয়। আর এখানে একটা উদাহরণ দিচ্ছি যে অজৈব যৌগের ব্যতিক্রম, এটা এরই উদাহরণ যে সোডিয়াম ক্লোরাইড একটা অজৈব যৌগ, সুতরাং সে পোলার দ্রাবক পানিতে দ্রবণীয় হইতেছে, কিন্তু জৈব দ্রাবক অদ্রবণীয়। ঠিক আছে, লেখা দেখলে বুঝবেন, এত কঠিন কিছু নাই।
এবার আসেন তারপরেরটা যেটা লেখা যায় 4 গেল 5 দহন। আমরা ছোটবেলায় 9 10-এ দহন বিক্রিয়া পড়ছি, তাই না? আমরা 9 10-এ কিন্তু দহন বিক্রিয়া পড়ছি। তো মনে রাখবেন জৈব যৌগগুলা দহন বিক্রিয়া করে এবং তারা কি করে না, তারা বিক্রিয়া শেষে অবশেষ থাকে না। ঠিক আছে, জৈব যৌগগুলা কি হয় না, এটা কি ঠিক আছে না স্যার? তেল জৈব যৌগ কারণ পানির সাথে মিশে না। আচ্ছা, তেল জৈব যৌগ কারণ পানির সাথে মিশে না। আপনারা 9 10-এ জৈব যৌগে যত 11% সেখানে দেখছেন না বিভিন্ন তেলগুলো যে আছে তারা জৈব যৌগ আছে, সুতরাং তারা পানির সাথে মিশবে না, এটাই স্বাভাবিক। আবার শুধুমাত্র যে জৈব যৌগ হওয়ার জন্য হয় এমন না, ব্যতিক্রম কিন্তু সব জায়গায় আছে। ঠিক আছে, আবার সব জায়গায় আবার এই উদাহরণ নিয়ে আবার মিলাইতে গেলে মিলবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে সে নিজে অজৈব কিন্তু অজৈব তো আবার হইতেছে না, এমন উদাহরণ অনেক আছে। ঠিক আছে, আচ্ছা দহন জৈব যৌগ দহনের পর অবশেষ থাকে না। জৈব যৌগ দহন বিক্রিয়া করে এবং দহনের পরে সে অবশেষ থাকে না, সে পুরোপুরি বিক্রিয়া করে ফেলে। যেমন আপনাদের এই উদাহরণগুলো লাগবে, আপনাদের যে রাসায়নিক পরিবর্তনের যে অংশটা শর্ট সিলেবাসে বাদ দিছে ওইখানে এই অঙ্কগুলো খুব আসে এই বিক্রিয়াগুলো দিয়ে। তো মনে রাখবেন জৈব যৌগগুলো দহন বিক্রিয়া করে সবসময় কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। হ্যাঁ, জৈব যৌগগুলো কি করে, জৈব যৌগগুলো দহন বিক্রিয়া করে 2 2 4, তাহলে এখানে 2 আর এখানে দিব 2, তাহলে 2 দিলে 2 2 4, তাহলে এখানে দিব 2, তাই তো? আচ্ছা, তো মনে রাখবেন জৈব যৌগগুলো সবসময় কি করে, দহন বিক্রিয়া করে এবং দহন বিক্রিয়ার পরে তারা কি থাকে না, অবশেষ থাকে না, কোনো অংশ অবশিষ্ট থাকে না। ঠিক আছে, ওকে। এবার আসেন অজৈব যৌগ। অজৈব যৌগ সহজে দহন বিক্রিয়া করে না, করলেও দহনের পর সাধারণত দহন বিক্রিয়া করে না, করলেও দহনের পর অবশেষ থাকে, সে পুরোপুরি বিক্রিয়া করে না। ঠিক আছে, অবশেষ থাকে। আচ্ছা আচ্ছা, কার্বন এখানে 2টা, এখানে তো আবার একটা, দাঁড়া, এখানে অক্সিজেন হয়েছে 2 আর 2 4টা, হাইড্রোজেন আছে 2টা 4টা, তাহলে এখানে 2 দিছি। আচ্ছা, এই 2টার দরকার নয়, ওইটা তো অটো হয়ে গেছে। তো খেয়াল করেন জৈব যৌগগুলা দহনের পর অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই তো দহন বিক্রিয়া ঘটে, দহনের পর কিন্তু অবশেষ থাকে না, পুরোপুরি বিক্রিয়া করে ফেলে, কার্বন ডাই অক্সাইড পানি তৈরি করে। আর অজৈব যৌগগুলা সহজে জ্বলে না, সহজে দহন বিক্রিয়া করে না, করলেও তার দহনের পর অবশেষ থাকে। কথা শেষ। ঠিক আছে, ডান। এবার আসেন, ওকে, এবার আসেন তারপরে যেটা অনেকে দেখলাম বারবার ওয়াশিং দিতেছেন, বের হয়ে যাইতেছেন নাকি, কাহিনী কি? ওকে, বেরোইতেছেন ঢুকতেছেন। সংখ্যা খেয়াল করেন আপনাদের কেমিস্ট্রি বইতে 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় হইলো ইনঅর্গানিক কম্পাউন্ড নিয়ে, অজৈব যৌগ নিয়ে, আর একটা অধ্যায় হলো জৈব যৌগ নিয়ে। কিন্তু মজার বিষয় হলো পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি অজৈব যৌগের তুলনায়। জৈব যৌগের সংখ্যা এই পর্যন্ত আবিষ্কৃত হওয়া জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লাখের উপরে। প্রায় কত? প্রায় 80 লাখের উপরে, বা 80 লাখ লিখলাম, হাতের লেখা দিন দিন এমন হইতেছে। আচ্ছা, আর অজৈব যৌগের সংখ্যা, যদিও 10টার মধ্যে 9টা অধ্যায় আমরা অজৈব যৌগ নিয়ে পড়ালেখা করছি, কিন্তু মজার বিষয় অজৈব যৌগের সংখ্যা 90,000-এর মতো, অর্থাৎ 1 লাখেরও কম। 1 লাখেরও কম বা কাছাকাছি এমন। হ্যাঁ, লেখা যায়, এক এক বইতে এক রকম লিখছে, 1 লাখেরও কম বা 1 লাখের কাছাকাছি। ওকে, 1 ঘন্টা 12 মিনিট মিস করলাম। আরে লাইভে ঢুকাবো, কারেন্ট চলে গেল, কেমন লাগে? ব্যাড লাক রে। একটু ক্লাসটা করে নিস, হ্যাঁ ক্লাসটা করে নিস, বেসিক ক্লাস গেছে, ক্লাসটা করে নিস। তাহলে জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। হ্যাঁ, কারণ আপনি বুঝছেন ও সংযুক্তি বেশি, আরো এর প্রাচুর্যতার কারণ আছে, ক্যাটানেশন ঘটে, সমানুতা আছে, তারপরে এর মধ্যে কি হয়, পলিমারকরণ হয়, এগুলো আমরা পড়বো। তো এই কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, প্রায় 1 কোটির কাছাকাছি। যদিও কেমিস্ট্রি বইতে 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় অজৈব যৌগ নেয়া, কিন্তু অ্যাকচুয়ালি জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি, 80 লাখ। আর সেই তুলনায় অজৈব যৌগের সংখ্যা 1 লাখও না। ওই 80 লাখ আর এটা 1 লাখও না, প্রায় 90,000-এর মতো। হ্যাঁ, 1 লাখেরও কম। তো
দেন আসেন ফাইনালি 7 নাম্বার, বিক্রিয়া ও গতি। মনে রাখবেন জৈব যৌগের বিক্রিয়াগুলা জটিল ও মন্থর। মন্থর মানে কি? মন্থর মানে হইল ধীর, স্লোলি হয়, আস্তে আস্তে হয়। আর অজৈব যৌগের ক্ষেত্রে অজৈব যৌগের বিক্রিয়াগুলা সহজ ও দ্রুত। ঠিক আছে, এদের বিক্রিয়া জৈব যৌগের জটিল এবং গতি মন্থর, স্লো, এবং অজৈব যৌগের ক্ষেত্রে যৌগ কি বিক্রিয়া সহজ এবং কি তাদের গতিও কিন্তু দ্রুত। ঠিক আছে, ওকে ওকে, ডান। দেন আসেন ফাইনালি তড়িৎ পরিবাহী। দেন আসেন ফাইনালি কি? ফাইনালি হলো তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী। তোরা কত ভদ্র, কোনো উল্টাপাল্টা নিজেরা গল্প করস না কমেন্টে, তারপরে লক্ষ্মীর মতো ক্লাস করস। তোরা রত্ন একটা আমার। আচ্ছা, এবারে তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী কারা? আমরা কি জানি তড়িৎ পরিবাহীতে কি লাগবে? তড়িৎ পরিবাহী হইতে গেলে সেখানে মুক্ত ইলেকট্রন থাকা লাগবে, অথবা তার কি লাগবে? আয়নিত হওয়া লাগবে। তো খেয়াল করেন জৈব যৌগগুলা কিন্তু সমযোজী বন্ধন দ্বারা গঠিত। আর সমযোজী বন্ধন, ওই দেখেন, এই যে বলছিলাম জৈব যৌগ ভালো বুঝতে গেলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন ভালো পারতে হবে। দেখেন সব জায়গায় ওই কথাগুলাই আসতেছে, আরো আসবে। তো যারা সমযোজী বন্ধন তো আয়নিত হইতে পারে না, সমযোজী বন্ধনকে আয়নিত হইতে পারে না। সুতরাং জৈব যৌগগুলা কি হবে? জৈব যৌগ সমূহ তড়িৎ অপরিবাহী। জৈব যৌগ তড়িৎ অপরিবাহী। আর অজৈব যৌগ কি হবে? অজৈব আয়নিক হইতে পারে, আয়নিক যে কোনো বন্ধন হইতে পারে। আর আয়নিক বন্ধন মানে কি? আয়নিত হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড কি হবে? সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। এখানে কি হয়? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আয়নিত হইতে পারে। আর আয়নিত হইলেই তো সেখানে কি হইতে পারবে? সেখানে ইলেকট্রিসিটি তৈরি হওয়া সম্ভব, তাই না? তো এখানে তড়িৎ কি হবে? অজৈব যৌগ তড়িৎ পরিবাহী। অজৈব যৌগ তড়িৎ পরিবাহী। দেখেন বুঝিয়েছেন কিনা, দেখেন বুঝিয়েছেন কিনা, দেখেন সবাই বুঝছেন কিনা। সবাই একটু বলবেন বুঝছেন কিনা, বা কোনোটা না বুঝলে জৈব যৌগের পার্থক্য কোনোটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, কোনোটা না বুঝলে জিজ্ঞেস করেন, আমি আবার বুঝিয়ে দিব। ওকে, ডান ডান। মিলা ক্লিয়ার, সাইমা তৃপ্তি বুঝছি। বাকিরা একটু বলেন বুঝছেন কিনা, বাকিরা একটু বলেন বুঝছেন কিনা। আর নাজমা শেখ, তোর নাম জানি কি বলছিলি? মৌ। মৌ মৌ বুঝ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, লিমন সরকার, সৌরভ জি স্যার ওকে, আরাফাত বুঝছি, মাশাআল্লাহ, রাকিব অল ক্লিয়ার, ডান। সাদিয়া সুলতানা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। ওকে, ডান ডান। এবার জৈব যৌগের বেসিক কথাবার্তা, জৈব যৌগের বেসিক কথাবার্তা আমাদের মোটামুটি শেষ। এবার জৈব যৌগের আমাদের শ্রেণী বিভাগ আছে, তারপরে প্রাচুর্যতার কারণ, দেন ফাইনালি আমরা চলে যাব জৈব যৌগের নামকরণে। আমাদের মেইন যে কথাবার্তা, মেইন কথাবার্তা মোটামুটি ক্লিয়ার। শুরুর যে কথাগুলো আমাদের দরকার,
নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা জৈব যৌগের নামকরণে ওই পাঠগুলো শেষ করে জৈব যৌগের নামকরণে ঢুকে যাব, ঠিক আছে? তো সবাই একটু জৈব যৌগ শুরু করছি। জৈব যৌগ আজকের ক্লাসটা আসলে পড়াইতে আসিনি, আজকের ক্লাসটা জৈব যৌগের সাথে পরিচয় করাইতে আসলাম। এবং জৈব যৌগের স্যার কি আসবে না আসবে, পরীক্ষায় কেমনে পারবো, কঠিন কিনা, সব আমার উপর ছেড়ে দেন। আপনাদের দায়িত্ব শুধু আমার ক্লাসগুলো করা, কোথাও না বুঝলে আমার কাছে বুঝে না, বাকিটা আমি বুঝে নিব, ঠিক আছে? তো জৈব যৌগের ক্ষেত্রে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভয় পাবেন না, প্যানিক হবেন না। জৈব যৌগ খুবই সোজা, একবার পড়েন দেখেন, খুবই সোজা একটা অধ্যায় এবং আপনাদের খুবই মজা লাগবে, আমি বলতেছি তো খুবই মজা লাগবে। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। পরীক্ষায় কি আসবে না আসবে সব আমি বুঝবো। আপনাদের কাজ শুধু আমার লেকচারগুলো রেগুলার করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইলো, জৈব যৌগের ক্লাস চলার সময় কোনো ক্লাস গ্যাপ দেওয়া যাবে না। কেন? আপনার এই একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস লিঙ্ক থাকবে, আপনার টের পাবেন, এই যে নেক্সট ক্লাস থেকে আপনি টের পাবেন। একটা ক্লাস না করলে পরের ক্লাস আপনি ধরতে পারবেন না। বারবার সতর্ক করে দিতেছি, জৈব যৌগ অন্যান্য অধ্যায়গুলো যেমন কিছু বাদ রেখে বা কিছু ক্লাস না করে আগানো গেছে, জৈব যৌগের ক্ষেত্রে কিন্তু আপনার এই সুযোগটা নাই। আপনার একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস আমার লিঙ্ক থাকবে, আমি আমার মতো সাজায় পড়াই, আমার মতো একটা সিলেবাস এখানে একটা গোছানো আছে। সুতরাং আপনার কাজ হবে হলো জৈব যৌগে যেন কোনো ক্লাস মিস না যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইতেছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।